শক্তপোক্ত মানুষ হলে কি হয়, গদাধর আসরে বড় হয়রান লোক। 3 বিঘে পৈতৃক জমি চাষ করে তার কোনো ক্রমে চলে। বাস্তজমি মোটে বিঘেটা, তাতে তার বউ শাকপাতা লাউ কুমড়ো ফলায়। দুঃখে কষ্টে চলে যাচ্ছিল কোনো ক্রমে, কিন্তু পরাণবাবুর নজরে পড়েই তার সর্বনাশ। পরাণবাবু ভাঁড়ি ভুলো মনের মানুষ, জামা পরেন তো ধুতি পরতে ভুলে যান, হাটে পাঠালে মাঠে গিয়ে বসে থাকেন। জ্যাঠামশাইকে ছোট কাকা ডেকে বিপদে পড়েন, লোকে আদর করে বলে পাগলু পরাণ। তবে পরাণবাবু মাঝে মাঝে অদ্ভুত অদ্ভুত কথা বলেন। একদিন কি হলো, বাজারের মাঝখানে গুরুপদকে বললেন, ওরে সাধুচরণ, চারিদিকে চোর, খুব চোখ রাখিস বাবু। তা সত্যি সেই রাতে গুরুপদর বাড়িতে চোর ঢুকে বাসনপত্র নিয়ে গেল। আর একদিন লক্ষ্মীকান্তকে ডেকে বসলেন, বললেন, আহা হা হা, রজনীকান্ত যে, তা বিষ্ণুপুরে বেশ ভালো আছো তো ভায়া? লক্ষ্মীকান্তর বিষ্ণুপুরে যাওয়ার কথাই নয়, যায়ওনি বাপের জন্মে। কিন্তু আশ্চর্যের বিষয়, এর কিছুদিনের মধ্যেই বিষ্ণুপুরে একটা মাস্টারি চাকরি হয়ে লক্ষ্মীকান্ত চলে গেল। যাওয়ার আগে সবাইকে বলে গেল, পরাণবাবু ছদ্মবেশী মহাপুরুষ, উনি মহাপুরুষ। অনেকেরই সে কথা বিশ্বাস হলো। গায়ের মাতব্বর শশীভূষণ একবার পরাণবাবুর খোড়া কুকুর ভুলুকে প্রকাশ্যে ল্যাংড়া বলায় খুব রেগে গিয়ে পরাণবাবু বলেছিলেন, দেখো নিশিবাবু, সব দিন কিন্তু সবার সমান না যায়, সব দিন সমান যায় না। আমার ভুলু যদি ল্যাংড়া হয় তো তুমিও ল্যাংড়া। অবাক কাণ্ড হলো। দিন 7 বাদে শশীবাবু গোয়াল ঘরের চালে লাউ কাটতে উঠে একটা সবুজ সাপ দেখে আঁতকে উঠে চাল থেকে পড়ে বাপের গোড়ালি ভাঙেন। মাসখানেক তাকে নেংচে নেংচে চলতে হয়েছিল। তা সেই পরাণবাবু একদিন গদাধরকে দেখে থমকে দাঁড়িয়ে বললেন, তুমি তুমি যেন কে হে? মুখখানা কেমন চেনা চেনা ঠেকছে। আইকে আমি হলাম গদাদাল নস্কর। চেনা না ঠেকে ও পাই কি বলুন দেখিনি? এই গায়েই তো আমার জন্মকম্ম। ছেলেবেলা থেকে দেখে আসতেছেন বাবু, আপনাদের বাড়ির বাগান পরিষ্কার করতে কয়তবার গেছি, আপনার বোধহয় মনে নেই। পথে ঘাতে হরদম দেখাও হচ্ছে তো বাবু। খুবই অবাক হয়ে পরাণবাবু বললেন, বটে, তা তুমি করো কি হে বাপু? এগে ওই একটু চাষাবাদ আছে বটে, ওই বিঘে 3 জমিতে সামান্যই হয় গোজা। না কুঁচকে পরাণবাবু বললেন, হ্যাঁ, মোটে 3 বিঘে? ছ্যা 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 ছ্যা, ও বেচে দাও বেচে দাও। বলেন কি বাবু, বেচলে খাবো কি? ভারী বিরক্ত হয়ে ভুরু কুচকে পরাণবাবু বললেন, খাবে? কত খাবে হে হলধর? খেয়ে শেষ করতে পারবে ভেবেছ? খাবে, কত খাবে? কথাটা অনেকের কানে গেল। গায়ের মুরব্বীরা বললেন, ওয়ে গদাধর, পরাণ হলো বাক সিদ্ধি, যা বলে তা ফলে। ভালোই ভালো জমি জমা বেচে দে বাপ। শুনে ভারী দমে গেল গদাধর। তবু একটা খ্যাপাটা লোকের কথা শুনে এরকম কাজ করাটা কি ঠিক হবে? জমি সামান্যই হোক, বছর বছর সামান্য যে ফসলটুকু দেয়, জমি বেচলে যে তাও জুটবে না। তবে তার বউ ময়না ভারী ধর্মভীরু মেয়ে, ঘরের লক্ষ্মীর পট বসিয়েছে, ষষ্ঠী শিবরাত্রির ব্রত উপবাসগুলো সবই করে। সেও শুনে বলল, দেখো পরাণবাবু কিন্তু সোজা লোক নয়, যা বলে তাই হয়। এসব শুনে ভারী ধন্দে পড়ে গেল গদাধর। তার মাথায় যথেষ্ট বুদ্ধি নেই, দূরদর্শিতাও নেই। জমি চাষ করা ছাড়া আর কোনো কাজ সে পারে না। একটা পাগল লোকের কথায়
ঝুঁকি নেওয়াটা ভারী আহম্মকি হয়ে যাবে নাকি? কিন্তু গায়ের ৫ জনের তাড়নায় আর বউ ময়নার তাগাদায় অবশেষে সে জমি বেচে ১ পোটলা টাকা পেল। তারপর মাথায় হাত দিয়ে দাওয়ায় বসে আকাশ পাতাল ভাবতে লাগলো, এই কটা টাকা কয়েক মাসের মধ্যেই ফুরোবে, তারপর কি যে হবে ভেবে বুক শুকিয়ে গেল। বিপদ কখনো একা আসে না। জমি বেচা কয়েক হাজার টাকা বালিশের নিচে রেখে তাতে ঘুমিয়েছিল গদাধর। খাটিয়ে পিটিয়ে মানুষ, ঘুমটা বটে একটু গাঢ়ই হয় তার, কিচ্ছু টের পায়নি। সকালে উঠে বালিশ উল্টিয়ে পাল্টে দেখল তলাটা পুরো ফাঁকা, দরজার খিলও ভাঙা। ফের মাথায় হাত দিয়ে দাওয়ায় বসে বলল সে, থানা পুলিশ করে কোনো লাভ নেই, থানা ৫ মাইল দূরে। তার মতো চাষাভুষো থানায় এত্তেলা দিলে কেউ পৌঁছবেও না। তার কাছে টাকাটা অনেক বটে, কিন্তু পুলিশ শুনে নাক সিটকবে। ময়নারও মুখ শুকিয়ে গেছে। সে মোলায়েম গলায় বলল, ভেঙে পড়ার কি আছি গো, আমার লক্ষ্মীর ঘর ভেঙে ২ দিন তো চলুক। নুন ভাত শাক ভাত খেয়ে কটা দিন কাটলো বটে, কিন্তু তারপর আর চলছে না। ময়না বলল, চলো অন্য গায়ে যাই, দরকার হলে তুমি মুনিশ খাটবে, আমি লোকের বাড়িতে কাজ করব। একাই ওসব করলে তো বদনাম হবে গো। বাপ পৃথিবীর গা ছেড়ে যাবো কনে, তবে কি মরবে নাকি? কাহিল গলায় গদাধর বলল, তাই চলো গো, পাছে কেউ দেখতে পাই। সেই ভয়ে সন্ধ্যের পরে ২টি পোটলা নিয়ে দুজন গা ছেড়ে রওনা হলো। গা ছেড়ে বেরোতে না বেরোতেই প্রচণ্ড কালবৈশাখীর ঝড় ধেয়ে এলো। আকাশে ঘন বিদ্যুতের চমক, বাজ পড়ার পিলে চমকানো আওয়াজ আর তুমুল হাওয়া। দুজনে হাত ধরাধরি করে পড়িকি মড়ি ছুটতে লাগলো। অন্ধকার পথের মোটে হদিশে পেল না, শুধু টের পাচ্ছিল হাওয়া তাদের প্রায় উড়িয়ে নিয়ে চলেছে। ঝোপ জঙ্গল মাঠ ঘাট পেরিয়ে তারা দিক বিদিক শূন্য হয়ে ছুটছে। বৃষ্টির তোড়ে তাদের জামা কাপড় পোটলা পোটলি ভিজে জবজব করছে। দমসম হয়ে যাচ্ছে তারা। বাতাসের শব্দে আর বাজের আওয়াজে কেউ কারোর সঙ্গে কথা বলার সুযোগ পাচ্ছে না। হা করলেই মুখের কথা কেড়ে নিয়ে যাচ্ছে বাতাস। তবে কালবৈশাখীর নিয়ম হলো সে বেশিক্ষণ থাকে না। ৮ ঘন্টা পরে ঝড় থামল, বৃষ্টি কমল, কিন্তু চারিদিক ঘুটঘুটে অন্ধকার, কোথাও কোনো আলো দেখা যাচ্ছে না। দুজনে একটা জায়গায় থমকে দাঁড়িয়ে পড়ল। গদাধর বলল, এ কোথায় এলুম গো? ময়না বলল, কিছু দেখতে পাচ্ছি না, আমার ভয় করছে গো। জমি জায়গা আর টাকা পয়সা সব হাতছাড়া হওয়ায় গদাধরের আর ভয় ডর নেই। সে ময়নার হাতখানা শক্ত করে চেপে ধরে বলল, আর ভয়টা কিসের পাচ্ছ গো তুমি? ময়না বলল, চলো গো ফিরে যাই। গদাধর একটা শ্বাস ফেলে বলল, ফিরবো বললেই কি ফেরা যায় গো? এই কোন জায়গায় যে এসে পড়লুম তাই বা কে জানে। পথঘাট আন্দাজ করতে পারতেছি না। অন্ধকারের মধ্যে পথঘাট আন্দাজ করা কি সোজা? ঝড়ের ধাক্কায় কোথায় যে এসে পড়েছি কিছুই তো বুঝতে পারছি না গো। চলো দেখি এখন গিরাম টিরাম পাওয়া যায় কিনা। অন্ধকারে ঝোপ জঙ্গল ভেঙে তারা ধীরে ধীরে এগোতে লাগলো। গ্রাম বা লোকবসতি পেলেই যে আশ্রয় মিলবে এমন ভরসাও তো নেই। উটকো লোককে কেই বা আদর করে ঘরে জায়গা দেয়। আজকাল যা চোর ডাকাতের উপদ্রব। একটা জঙ্গল মতন জায়গা পেরোতেই সামনে একটা আলো দেখতে পেল গদাধর। বলল, ওই তো, ওই যে আলো দেখা যাচ্ছে, চলো চলো দেখা যাক মাথা গোজার জায়গা মেলে কিনা। সামনে এগিয়ে একখানা মাঠ কোঠা দেখা গেল বটে, তবে তার বেশ দৈন্যদশা। সামনে ঘরে একখানা হারিকেন জ্বলছে। বন্ধ দরজায় খুটখুট শব্দ করে গদাধর ভারী বিনয়ের গলায় বলল, আমরা বড় দুঃখী মানুষ মশাই। ও মশাই, মশাই একটু মাথা গোজার ঠাঁই পাওয়া যাবে?
ভেতর থেকে বাজখাই গলায় কে যেন বলে উঠল, ভেতরে এসো, দরজা ভেজানো আছে। দুজনে ভারী জড়সড়, ভয়ে ভয়ে ভেতরে ঢুকলো। ঘরের কোণে রাখা হারিকেনের আলোয় দেখা গেল সামনে একটা তক্তপোষ, তাতে গোটানো বিছানা, কয়েকটা বাক্স প্যাটরা, কিছু হাঁড়ি করি, কিন্তু ঘরে কেউ নেই। গদাধর গলা খাকারি দিয়ে, অপরাধ নেবেন না গো, মোদপাত করতেই এসেছি বলতে পারেন, তবে বিপদে পড়েই আসা। আমরা বড় দুর্দশায় পড়েছি কি না। কে যেন ভরাট গলায় বলে উঠল, দুর্দশার তো কিছুই দেখছি না হে। কে বলল দুর্দশায় পড়েছ? একটু হাওয়া ছেড়েছিল আর দুফোঁটা বৃষ্টি পড়েছে, এই তো। তা চাষিবাসীকে তো ঝড়ে জলে কতই কাজ করতে হয়। গদাধর হাত কসলাতে কসলাতে বলল, তা হয় বটে, যদি দয়া করে একটু আশ্রয় দেন তো দাওয়াতে বসেই রাতটা কাটিয়ে দেব ক্ষণ। দাওয়ায় কেন হে? দিব্যি ঘরদোর রয়েছে, দাওয়ায় থাকবে কোন দুঃখে? ভেতরের ঘরে যাও, শুকনো কাপড় টাপড় পাবে, পরে নাও। উনুনে আঁচ দেওয়া আছে, খিচুড়ি চাপিয়ে গ্যাট হয়ে বসে থাকবে। ময়না ফিসফিস করে বলল, বলছি গলা পাচ্ছি বটে, কিন্তু কাউকে দেখতে পাচ্ছি না কেন বলো তো? গদাধর ভোরকে গিয়ে বললেন, তাই তো গো, আমিও তো দেখতে পাচ্ছি না। ময়না বলল, জিজ্ঞেস করো না। গদাধর ফের হাত কষলে বলল, বলছিলাম কি যে আপনি কোথা থেকে কথা বলছিলেন, এগে সামনে এলে একটু পদধূলি নিতুম। ও বাবা, পদধূলি বড় কঠিন জিনিস হে। খুঁটির গায়ে একটা হাত আয়না ঝুলছে, দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ? গদাধর ইতে উতে তাকিয়ে দেখেন ভেতরের দরজার পাশে কাঠের খুঁটিতে একটা ছোট্ট হাত আয়না ঝুলছে বটে। আয়নাখানা পেরে ওর ভেতরে তাকাও। গদাধর অবাক হয়ে তাড়াতাড়ি গিয়ে আয়নাটা পেরে তুলে ধরতেই এমন আঁতকে উঠল যে একটু হলেই সেটা পড়ে যেত হাত থেকে। আয়নার ভিতরে একখানা সুরঙ্গে লম্বা মুখ, গোপ আছে, জুলজুলে চোখ, মাথায় বাবরি চুল। ভয়ের কথা হলো সে মুখের ঠোঁট নাড়ছে আর কথা বেরিয়ে আসছে। দুজনেরই ভিমরি খাওয়ার অবস্থা। আয়নার লোকটা বলল, ওরে বাপ, আগে তো প্রাণ রক্ষে হোক, তারপর দাঁত কপাটি লেগে পড়ে থাকলে থেকো। ময়নার গদাধর কিছুক্ষণ বাক্যহারা হয়ে ঘেঁষাঘেঁষি করে দাঁড়িয়ে রইল। তারপর ময়নাই প্রথম কথা কয়ে উঠল, আমরা বড্ড ভয় পাচ্ছি যে। বলি, ভয়টা কিসের? এর জন্যই বলে লোকের উপকার করতে যাওয়াটাই আহম্মকি। গদাধর সামলে নিয়ে তাড়াতাড়ি বলল, না না, ওর উপরে কুপিত হবেন না, বুঝছেন? আমরা না হয় ভয়টা সব গিলে ফেলছি। ভালো, টপ করে ওসব ফালতু জিনিস গিলে পেটে চালান করে দাও। দিয়েছ? ময়না আর গদাধর ঘন ঘন ঢোক গিলে যেন একটু সামলে নিল। গদাধর বলল, না গো, বলছি এখন আর তেমন বুক ঢিপ ঢিপ করছে না। তোমার করছে ময়না? না, মাথাটা একটু ঝিমঝিম করছে, এই যা। আয়না লোকটা বলল, হতেই হবে, এখন গিয়ে রান্নার জোগাড় যন্ত্র করে ফেলো তো। গদাধর আমতা আমতা করে বলল, ফস করে অন্দরমহলে ঢুকে যাব, কেউ যদি কিছু বলে? লোকটা হা হা করে হেসে বলল, বলি, বলার মতন আছেটা কে? এই আমি ছাড়া এ বাড়িতে আর জনমনীষী নেই। যাও যাও যাও, ভেজা কাপড়ে বেশিক্ষণ থাকলে নিমোনিয়া ধরে ফেলবে। কথা না বাড়িয়ে তারা ভেতরের ঘরে এসে দেখল দিব্যি ব্যবস্থা। আনলায় কয়েকখানা পাট ভাঙা ডুরের শাড়ি, দুটো বোয়া ধুতি আর মোটা কাপড়ের কামিজ রয়েছে। কুয়ো থেকে জল তুলে হাত মুখ ধুয়ে ভেজা কাপড় বদল করে রান্নাঘরে গিয়ে দেখল উনুনে আঁচ উঠে গেছে।
চাল ডাল খুঁজতেই বেরিয়ে পড়ল। আলু, লঙ্কা, ফোড়ন, তেল সবই অল্প স্বল্প রয়েছে। ময়না বলল, হ্যাঁ গা, আয়নার জ্যাঠামশাইকে জিজ্ঞেস করো না উনি আমাদের সঙ্গে খাবেন কি না। গদাধর গিয়ে আয়নাটা নিয়ে এলো। তারপর সুরঙ্গে মুখখানার দিকে চেয়ে কাঁচু মাচু মুখে বলল, এগি আপনি পেরসাদ করে না দিলে কোন মুখে খিচুড়ি খাই বলুন দেখি। ময়নার বড় ইচ্ছে আপনাকেও একটু ভোগ চড়ায়। না হে বাবু, ওসব আমার সহ্য হয় না, আমার অন্য ব্যবস্থা আছে, তোমরা খাও। কি আর করা, অন্যের বাড়িতে ঢুকে এরকম রেধে বেড়ে খাচ্ছে বলে ভারী সংকোচ হচ্ছে তাদের। তবে খিদেও পেয়েছে খুব, তাই তারা লজ্জার সঙ্গে পেট পুড়ে খেয়ে নিল। তারপর দুজনে ক্লান্ত শরীরে আর ভরা পেটে মরার মতন ঘুমিয়ে পড়ল। ভোরবেলা ঘুম ভাঙার পর গদাধরের মনে হলো গতকাল রাতেই ঝড় বৃষ্টিতে পড়ে তার মাথাটাই গুলে গিয়েছিল। তাই বোধ হয় একটা আজগুবি স্বপ্ন দেখেছে। ময়নাকে ডেকে তুলে জিজ্ঞাসা করতে ময়না বলল, বলছি দুজনেই কি একই স্বপ্ন দেখতে পারে? তাহলে ব্যাপারটা কি বলো তো। তার আমি কি জানি, বাইরে কে যেন আছে। হে, কে আছো বলে চেঁচাচ্ছিলে? গদাধর তাড়াতাড়ি উঠে সদর দরজা খুলে দেখল নাদুস নদুস একটা লোক দাঁড়িয়ে আছে। দড়িতে বাঁধা দুটো হালের বলদ, একটা দুধেল গাই আর একটা হাল। লোকটা গম্ভীর হয়ে বলল, এই নাও ভাই, ষষ্ঠীপদর গচ্ছিত হাল গরু সব বুঝিয়ে দিয়ে যাচ্ছি। আর এই নাও 1 বছরের হাল গরুর ভাড়া, আর দুধ বাবু দাম 700 টাকা আছে। গদাধর জিপ কেটে পিছিয়ে গিয়ে বলল, না না, ছি ছি ছি, এইসব আমার পাওনা নয় গো, আমাকে কেন দিচ্ছেন বলুন দেখি। লোকটা দীর্ঘশ্বাস ফেলে বলল, না দিলে কি রেহাই আছে হে? ষষ্ঠীপদ ঘাড় মটকাবে, বুঝে নাও ভাই, বুঝে নাও। কাল রাত্রেই ষষ্ঠীপদ হুকুম দিয়ে গেছে। এগে ওই ষষ্ঠীপদ কে বটে? কেন, পরিচয় হয়নি নাকি? বলি, সে এখন আয়নার মধ্যে ঢুকেছে বলে তো আর গায়েব হয়ে যায়নি। তার দাপটে এখনো সবাই থরহরি কাঁপে। ওই পূবের খালধারের জমিটা তোমার, 10 বিঘে আছে ওখানে। কিছুই বুঝতে পারল না গদাধর। লোকটা চলে যাওয়ার পর গরু আর বলদদের নিয়ে গোয়ালে বেঁধে টাকাগুলো ট্যাকে গুজে সে গিয়ে আয়নাটা পেরে আনলো। কিন্তু দিনমানে আয়নায় সেই সুরঙ্গে মুখখানা দেখা গেল না। নিজের বোকা বোকা হতভম্ব মুখখানাই দেখতে পেল সে। এরপর একজন রোগাপানা লোক এসে হাজির, সঙ্গে মুটের মাথায় দুটো ভরা বস্তা। এই যে ভাইয়া, আমি হচ্ছি শ্যামাপদ মুদি, 2 বস্তা চাল দিয়ে গেলুম। ষষ্ঠীপদর হুকুম তো আর অমান্য করতে পারি না গো। এই 2 বস্তায় পাওনা ছিল তোমাদের, আর এই 1000টা টাকা। গদাধর কথা কইতে পারছে না, কেবল ঠোক গিলছে, জিভ টাগড়া সব শুকনো। একটু বেলার দিকে একজন বউ মানুষ এসে পিছনের দরজা দিয়ে ঢুকে সোজা ময়নার কাছে গিয়ে হাজির। একটা পোটলা খুলে কিছু সোনার গয়না বের করে বলল, নাও গো বাপু, তোমাদের জিনিস বুঝে নাও তো বাপু। মোটা 8 গাছা সোনার চুড়ি, বাজানো নোমা, বিচে হাত, আর 1 জোড়া বালা আর ঝুমকো দুল। ময়না অবাক হয়ে বলল, এসব আমার হবে কেন গো? তা জানি না গো বাপু, ষষ্ঠীপদ গচ্ছিত রেখেছিল, এখন হুকুম হয়েছে তাই দিয়ে যাচ্ছি। কিন্তু আমি তো ষষ্ঠীপদ বাবুকে চিনি না। চিনবে বাপু, এ গায়ে থাকলে তাকে না চিনে উপায় আছে? তা তোমাদের কপাল ভালো যে তার নেক নজরে পড়েছ, তার ভয়ে আমরা কাটা হয়ে থাকি কি না। সারা দিনে আরো অনেকে এসে অনেক জিনিস দিয়ে গেল। কেউ দা আর কুরুল, কেউ শীতল পাটি, কেউ গোড় বালতি আর কাঁটা, কেউ কাঠের টুল, কেউ বাসন কোসন বা কড়াই আর হাতা, এমনকি একটা ঝাঁটা অব্দি। সবাই নাকি ষষ্ঠীপদর গচ্ছিত রাখা জিনিস। গদাধর আর ময়নার দিশেহারা অবস্থা। গরিব হলেও তারা লোভী লোক নয়, এসব জিনিস তাদের ঘরে ছিল না।
তার উপর ষষ্ঠীপদর রহস্যটাও তাদের মাথায় সেঁদোচ্ছে না। খুব ভাবনা চিন্তার মধ্যেই দিনটা কাটল তাদের। সন্ধে হতেই হঠাৎ সেই বাঁচখাই গলা, সব জিনিস ফেরত দিয়ে গেছে তো? গদাধর তাড়াতাড়ি আয়নাটা পেরে দেখল সেই সুরঙ্গী মুখ। কাবা কাবা গলায় বলল, এসব এসব কি হচ্ছে বলুন তো মশাই, আমরা তো কিছুই বুঝতে পারছি না। লোকটা ধমক দিয়ে বলল, বেশি বুঝবার দরকারটা কি তোমার? কাল থেকে তেঁতুলতলার জমিতে হাল দিতে শুরু করো। বলছিলাম এগে বই, আমরা কি তবে একে নিয়ে থাকবো? তবে যাবে আর কোন চুলোয়? ময়না পিছন থেকে ফিসফিস করে বলল, ওগো রাজি হয়ে যাও, রাজি হয়ে যাও। গদাধর গদগদ হয়ে বলল, যে আজ্ঞা, আপনি যেমন বলেন তেমনি হবে। ওই যে আজ্ঞা, আপনি আমাদের একটু আশীর্বাদ করবেন গো, একটু আশীর্বাদ করবেন।